সপ্তাহখানেক ধরেই হাদির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের নামে ইনকিলাব সেন্টারে আসা যাওয়া করছিলেন ফয়সাল। এমনকি নির্বাচনী প্রচারণাতেও অংশগ্রহণ করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় ছড়িয়ে পড়লেও পুলিশ এখনও তার পরিচয় নিশ্চিত করেনি। কিলিং টার্গেটে জুলাই যোদ্ধারা হাদি সহ 3 জনের ওপর হামলার আগাম তথ্য নাকি সরকারকে জানানো হয়েছিল। তার মানে ডক্টর ইউনূস যে এখন বলছেন যে এখন তাদের কাছে তথ্য আছে, কথাটা তার মানে ঠিক নয়। শরীফ ওসমান হাদি সহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ সংশ্লিষ্টদের। আমার দেশ বলছে যে টার্গেট কিলিং এর তালিকায় হাদি ছাড়াও এনসিপির হাসনাত আব্দুল্লাহ এবং আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরো কয়েকজন জুলাই সংগঠকের ওপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। জুলাই জঙ্গিরা যারা গত 15টা মাস দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, যারা গত 15টা মাস যাবত দেশটাকে অস্থিতিশীল করে রেখেছে, এদের প্রত্যেকের জন্য এটা একটা বার্তা। যে কোনো সময় এ ধরনের আঘাত যে কারো পক্ষ থেকে যে কারোর উপর আসতে পারে। হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম খুব সাবধানে, গাড়ি ছাড়া ভুল করেও রাস্তায় বের হবা না, বিশেষ করে রাতে, তাহলে যে কোনো সময় টপকে দিতে পারে। হাদি অল্পের উপর দিয়ে এখনো বেঁচে আছে, বাট হাসনাত এবং সার্জিসের ক্ষেত্রে এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ক্ষেত্রে বেঁচে থাকার সম্ভাবনাটা ক্ষীণ, কারণ তাদের পাপের মাত্রা অনেক অনেক বেশি। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই সবাইকে বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এই 3 জনকে যে কোনো মূল্যে ধরিয়ে দিন। বাংলাদেশের জনতা আপনারা ইনকিলাব কর্মী, আপনারাই এই ভার হাতে নিন। প্রশাসন কোথায় আমাদের আপডেট দিবে তা না করে উল্টো আমাদের কাছেই আপডেট চাইতেছে। শরীফ ওসমান হাদির খুনিদের নিয়ে সরাসরি এই মন্তব্য করেছেন তারই ঘনিষ্ঠ রাজনীতিবিদ ফাতিমা তাসনিম জুমা। জুমার অভিযোগের পর এটা অনেকটাই পরিষ্কার যে একটা পক্ষ চাইছে হাদির খুনিরা পালিয়ে যাক, কারণ তারা ধরা পড়লে বেরিয়ে আসবে বড় বড় রাঘব বোয়াল, তখন সে চাপ সামাল দেওয়া সম্ভব হবে না। এদিকে ওসমান হাদিকে গুলি করা ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের অতীতের আমলনামা নিয়ে চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ। মাসুদ আগেও বড়সড় অপরাধের সাথে জড়িত ছিল, কিন্তু অজানা কারণে সে জামিন পেয়েছিল। অভিযোগ উঠেছে তাকে রাজনৈতিক শেল্টার দেয়ার। এখন হাদিকে গুলি করেও কি সে পার পেয়ে যাবে? মূলত এই মাসুদ হাদিকে অনেকদিন থেকে নজরে রেখে অত্যন্ত সুপরিকল্পিতভাবে টার্গেট করেছিল। সে বেশ কিছুদিন থেকে হাদির আশেপাশে ঘুরেছে, এমনকি তার নির্বাচনী প্রচারণাতেও অংশ নিয়েছে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট হাদিকে গুলি করার ঘটনায় জড়িত ফয়সাল করিম ওরফে দাউদ খানকে চিহ্নিত করার দাবি করেছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন। দ্য ডিসেন্ট ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত 9 ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত 12 ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং আরও কিছু ছবি বিশ্লেষণ করে এটা নিশ্চিত হয়েছে। তাদের বিশ্লেষণে দেখা যাচ্ছে ওসমান হাদির ওপর বাইকের পেছন থেকে টার্গেট করা ব্যক্তিটির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে। 2টি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও ইনকিলাব কালচারাল সেন্টারের সিসি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে গুলিকারীর বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পরা অবস্থায় ফয়সাল করিমের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে। দ্য ডিসেন্ট আরও জানিয়েছে 2024 সালের নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবিসহ খবর প্রকাশিত হয়েছিল। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। যদিও পরে কিভাবে তিনি ছাড়া পান সে বিষয়ে কোনো সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি। এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে ব্রেইন ডেড নন ওসমান হাদি। চালু হয়েছে শ্বাস প্রশ্বাস, তবে এখনও গভীর কোমাতেই আছেন তিনি। মিড ব্রেইনে আঘাতের পরও শ্বাস প্রশ্বাস চালু হওয়া ও রক্তচাপ স্বাভাবিক হয়ে আসার অর্থ হল ব্রেইন স্টেম পুরোপুরি নষ্ট হয়নি, কিছুটা কাজ করছে, অর্থাৎ রোগী এখনও ব্রেইন ডেড নন। এটি সামান্য পজিটিভ সাইন হলেও আশঙ্কা থেকে পুরোপুরি মুক্ত নন। চিকিৎসকেরা জানান হাদির দেহ পেরিফেরাল সার্কুলেশনে ফিরছে, অর্থাৎ রক্তপ্রবাহ স্বাভাবিক হতে শুরু করেছে এবং দেহ শকের অবস্থা থেকে অল্প অল্প করে বের হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানে এই সাইনগুলো না থাকলে অবস্থা নো হোপ ধরা হতো, কিন্তু এগুলো থাকায় ওসমান হাদি বর্তমানে ফাইটিং স্টেজে আছেন। গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর বেলা 2:25 মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, মোটরসাইকেলে আসা হামলাওয়াররা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। দুর্বৃত্তরা মোট 3টি মোটরসাইকেলে করে এসেছিল বলেও তিনি জানান।
ওসমান হাদির এক সহযোদ্ধা বলেন, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলির কর্মসূচি ছিল। লিফলেট শেষে সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়ে দুপুরের খাবার খাওয়ার কথা ছিল তাদের, কিন্তু তার আগেই তাকে টার্গেট করা হয়। ঘটনার পর ওসমান হাদিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হলে তাকে আইসিইউতে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের মতে হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। গুলি বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে যাওয়ায় তার ব্রেইন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ম্যাসিভ ব্রেইন ইনজারি হিসেবে বিবেচিত। আগামী ৭২ ঘণ্টা তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেও চিকিৎসকেরা জানান। এর আগে গত ১৩ নভেম্বর গভীর রাতে দেওয়া একটি পোস্টে শরীফ ওসমান হাদি নিজেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এবং সরাসরি আওয়ামী লীগকে দায়ী করেন। সেই পোস্টে তিনি জানান, বিদেশি নাম্বার থেকে একাধিক হুমকির কল পেয়েছেন, তার পরিবার এবং তাকে টার্গেট করা হচ্ছে বলে দাবি করেন। তিনি লেখেন, কোনো হুমকিতেই তিনি তার আন্দোলনের পথ থেকে সরে দাঁড়াবেন না। হাদিকে গুলি করা ফয়সাল করিমকে নিয়ে অনুসন্ধান করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি তার বিভিন্ন ফেসবুক পোস্টে ফয়সাল করিম ওরফে দাউদ খানের নানা কর্মকাণ্ড ও তার পরিচয় তুলে ধরেছেন। সায়ের দাবি করেছেন, ফয়সাল জাহাঙ্গীর কবির নানক ও আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন। ফয়সালের আটক হওয়ার আগের ঘটনা টেনে তিনি প্রশ্ন তোলেন, এমন ব্যক্তি জামিন পেলেন কিভাবে? এদিকে ঘটনার পর পাওয়া কিছু সিসিটিভি ফুটেজও ছাত্রলীগ নেতা ফয়সালকে ইঙ্গিত করছে। এই ফয়সাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ডিপার্টমেন্টের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি ভার্সিটি থেকে বহিষ্কৃতও হয়েছিলেন। আরও শোনা যাচ্ছে, তিনি 2016-17 সালের দিকে নিষিদ্ধ সংগঠন ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি এই সংগঠনের কেন্দ্রীয় সদস্য হন এবং ছাত্রলীগ নেতা রাব্বানির খুব ঘনিষ্ঠ হয়ে যান। এছাড়াও এই ফয়সাল পলাতক আসামি আসাদুজ্জামান কামালের বিশ্বস্ত লোক বলে জানা গেছে। জাহাঙ্গীর কবির নানকের সাথেও তার ওঠা বসা ছিল। জানা গেছে তিনি ওয়াশিউ ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর। আদাবর শম্পা মার্কেটের পাশে তার অফিস। সপ্তাহখানেক ধরেই হাদির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের নামে ইনকিলাব সেন্টারে আসা যাওয়া করছিলেন ফয়সাল। এমনকি নির্বাচনী প্রচারণাতেও অংশগ্রহণ করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় ছড়িয়ে পড়লেও পুলিশ এখনও তার পরিচয় নিশ্চিত করেনি। পুলিশ শুধু গুলিবর্ষণকারীকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে। প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং হাদির জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয়েছে যে গুলিবর্ষণকারী হাদির সাথে মতিঝিল এলাকায় নির্বাচনে প্রচার করেছিল। তাই তাকে ধরতে ইতিমধ্যে সাঁড়াশি অভিযান শুরু করেছে ডিএমপি। মাঠে কাজ করছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। কিন্তু হাদির ঘনিষ্ঠরা প্রশাসনের ইচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করছে। হাদির খুনিকে পালিয়ে দেওয়ার সুযোগ তৈরি করে দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠছে। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছু দেখা গেলেও পুলিশ এখনও খুনিদের ধরতে পারেনি। এদিকে ওসমান হাদির এমন অবস্থায় পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা বেশ খুশি। তাদের অবস্থা দেখে মনে হচ্ছে আওয়ামী লীগ এখন হাদিকে নিয়ে যে কোনো কিছুই করতে পারে। কেননা গণ অভ্যুত্থানের পর তাদের সবচেয়ে বড় আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ওসমান হাদি ও তার ইনকিলাব মঞ্চ। অবস্থা এমন যে দেশে যদি একজন আওয়ামী লীগ বিরোধী মানুষ থাকে, সেটা ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি। হাদি বেশ কঠোর ভাষা কথা বলেন। সে কঠোর ভাষা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, কখনো অন্যান্য দলগুলোর বিরুদ্ধে যায়। তবে হাদি সেসব নিয়ে ভাবেন না। তার কাজটাই হলো দেশবিরোধী কাজকে জোরালোভাবে প্রতিহত করা। জুলাইয়ের আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই যুবক গণ অভ্যুত্থানের চেতনা টিকিয়ে রাখতে গড়ে তুলেছেন ইনকিলাব মঞ্চ। এই মঞ্চের মূল উদ্দেশ্য ছিল শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে তীব্রতর করা। এত কিছু হলেও নিজের বিশ্বাস আর মতাদর্শ থেকে সে সরে আসেনি। আওয়ামী লীগের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ছিল বেশ দাপুটে। বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজেও নিজেকে যুক্ত করেছিলেন। শুরু করেছিলেন অ্যাক্টিভিজম। জোরে কথা বলতে পারা আর নেতৃত্ব দেওয়ার দক্ষতার কারণে বাম ডান সব ঘরানার সহপাঠীদের কাছে তার পরিচিতি তৈরি হয়েছিল। অন্যদের মতো হাদিকেও ছাত্রলীগের হুমকি ধামকি সহ্য করতে হয়েছিল। তারপরেও নিজের জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদে তিনি সোচ্চার থাকতেন। 2024-এর জুলাই অগস্টের আন্দোলন হাদির সেই প্রতিবাদী রূপকে আরও জাগিয়ে তুলেছিল। তার বাসা রাজধানীর রামপুরায়, আর এই রামপুরাই ছিল আন্দোলনের অন্যতম কেন্দ্র। জুলাই অগস্টের দিনগুলোতে হাদি নির্ঘুম রাত কাটিয়েছেন। খাওয়া দাওয়া ভুলে রাস্তায় ছিলেন। চোখের সামনে নিরীহ মানুষদের প্রাণ হারাতে দেখে তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন। ভেবেছিলেন এখান থেকে পেছনে যাওয়ার আর সুযোগ নেই। নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই আন্দোলনের দিনগুলোতে তিনি সোচ্চার ছিলেন অন্যায়ের বিরুদ্ধে। আজ সেই হাদি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ওসমান হাদিকে যে একরকমের টার্গেট করে সুনির্দিষ্টভাবে লক্ষ্য স্থির করে তার উপর গুলি চালানো হয়েছে এবং তাকে হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে, অর্থাৎ একরকমের টার্গেট কিলিং প্রচেষ্টার শিকার হয়েছেন হাদি। সেটা হাদিকে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় শুক্রবার একেবারে দিনে দুপুরে যখন মোটরসাইকেল থেকে গুলি করে চলে যাওয়া হয়, তারপর থেকেই আসলে বুঝতে কোনো অসুবিধা হচ্ছিল না। এবং খুব স্বাভাবিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টার কম সময়ের মধ্যে যখন হাদির মতো আগস্টের আন্দোলনের পর থেকে সারা বাংলাদেশে পরিচিতি পাওয়া একজন
প্রার্থীকে এভাবে গুলি করা হলো লক্ষ্য স্থির করে, তখন থেকেই সচেতন সকলেই বা পর্যবেক্ষকরা সকলেই কিংবা এমনকি সাধারণ মানুষ প্রশ্ন তুলছিলেন যে হাদি কি শেষ, হাদির পরে কে? মানে একরকম কি হাই প্রোফাইল প্রার্থী যাদেরকে দেশের মানুষ চেনে তাদেরকে লক্ষ্য স্থির করে করে এভাবে গুলি চালিয়ে হত্যা করে নির্বাচন বানচাল করা, নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা সারা দেশকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা শুরু হলো কিনা হাদিকে লক্ষ্য করে গুলি চালানোর মাধ্যমে? হাদিদের এক রকমের রাজনৈতিক সহকর্মী গণ অধিকার পরিষদ ভিপি নুরুর যে দল, নুরুল হক নুরুর দল গণ অধিকার পরিষদ, তার যে সাধারণ সম্পাদক রাশেদ খান, এই রাশেদ খান হাদির ওপর গুলি চলার মানে শুক্রবারের 3 দিন আগেই তিনি ঝিনাইদহে গত 9ই ডিসেম্বর এক সভায় গিয়ে নির্বাচনী জনসভায় গিয়ে বলেছিলেন যে নির্বাচন বানচালে 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে, এবং তখন সেটা কিন্তু পত্রিকায় শিরোনাম হয়েছিল, যেমন ধরুন ইত্তেফাক পত্রিকায় শিরোনাম করেছে, এবং তারা সেদিনই লিখেছিল, সেই 9 তারিখেই লিখেছিল যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন যে গণ অভ্যুত্থানের পর যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে প্রত্যেক দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, কারণ আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। আমি এমন তথ্য পেয়েছি, মানে রাশেদ খান বলছেন তিনি এমন তথ্য পেয়েছেন, আরো তথ্য তিনি পেয়েছেন যে যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে, এভাবে নির্বাচন বানচালের চক্রান্ত তাদের রয়েছে। এই কথাগুলো যখন রাশেদ খানের কথার বরাত দিয়ে হাদি টার্গেট কিলিং এর এক রকমের মানে কিলিং প্রচেষ্টার এক রকমের সরাসরি শিকার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে যে সত্যি এরকম তালিকা করে হত্যা প্রচেষ্টা চালানো হচ্ছে কিনা, কারণ কোনোভাবেই কোনো সূত্র মতেই হাদির ঘটনাকে আসলে একটা একক বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ভাববার সুযোগ নাই, বিশেষভাবে তখন যখন এখন মানে শুক্রবারেই কিন্তু ফ্যাক্ট চেকিং একটা প্রতিষ্ঠান, আমি সেদিনই নাম জেনেছি, দ্য ডিসেন্ট, এবং যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সাইর মিলে ফেসবুকে ঘোষণা দিলেন যে হাদিকে যারা হামলা করেছেন যে দুজন, তাদের সিসিটিভি ফুটেজ দেখে তারা বের করেছেন যে এই সিসিটিভি ফুটেজ যেই লোককে দেখা যাচ্ছে সেই লোকটি ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজেও উপস্থিত, এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফেসবুক ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট এবং এসব বিবেচনা করে তারা চিহ্নিত করেছেন যে ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ, এবং এই ফয়সাল করিম মাসুদ আদাবর থানা ছাত্রলীগের পদাধিকারী ছিলেন, মানে তিনি আদাবর থানা ছাত্রলীগের একজন সদস্য ছিলেন। প্রথম আলো কিন্তু এই খবরটি নিশ্চিত করেছে, এবং তারা বলছে যে এই ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন কে এই ফয়সাল করিম দাউদ, সেখানে তারা নিশ্চিত করছে যে পুলিশ শনাক্ত করেছেন যে ওসমান হাদিকে যিনি গুলি করেছেন সেই সন্দেহভাজন ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। প্রথম আলো খোঁজ নিয়ে জানতে পেরেছে ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, যেটা কিনা নিষিদ্ধ, সেই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 2019 সালের 11ই মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতেও তিনি সদস্য হয়েছিলেন। এখন প্রথম আলো তার মানে পুলিশও একেই প্রধান হামলাকারী বলে মনে করছে। স্বরাষ্ট্র উপদেষ্টার তরফে এখনই এরই মধ্যে অর্ধ কোটি টাকা 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে যিনি এই ফয়সাল করিম মাসুদ বা দাউদ খানকে ধরিয়ে দিতে পারবেন তার জন্য। কিন্তু এই যে ছাত্রলীগ করা ব্যক্তি, শুক্রবার দিনে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা সমর্থকেরা হাদির যারা জনসংযোগে একেবারে ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন তারা সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে বলেন যে এই ব্যক্তিরা হাদির সঙ্গে মিলে তাদের দলের সঙ্গে মিলে ঘনিষ্ঠভাবে নির্বাচনী প্রচারণায় গত কয়েক সপ্তাহ ধরে কাজ করছিলেন। তার মানে ছাত্রলীগের পদাধিকারী একজন যাকে কিনা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান জুলকারনাইন সাইর হামলার কয়েক ঘন্টার মধ্যে চিহ্নিত করতে পারলেন ছাত্রলীগের আদাবর থানার পদাধিকারী, এবং এখন প্রথম আলো বলছে কেন্দ্রীয় কমিটিতেও থাকা একজন সদস্য হিসেবে তাকে কিনা ইনকিলাব মঞ্চের কোনো নেতা কর্মী কিংবা ওসমান হাদির মতো একজন নেতা শনাক্ত করতে পারেন নাই, এবং এই ব্যক্তি এই সাবেক ছাত্রলীগ নেতা কয়েক সপ্তাহ ধরে হাদির সঙ্গে কাজ করছিলেন। কাজে এখন একটা পক্ষ প্রশ্ন তুলছেন যে এটা তো গুপ্ত রাজনীতির কৌশল, কাজে বুঝতে বাকি থাকে না এই ফয়সাল করিম মাসুদ আসলে ছাত্রলীগের মধ্যে থাকা কোন রাজনীতির অনুসারী ছিলেন। কিন্তু কৌতূহলোদ্দীপক ব্যাপার হচ্ছে যে এখন ছাত্র শিবির নেতা কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম নোয়াখালীর এক জনসভায় দাঁড়িয়ে শনিবার দিন উল্টো বলেছেন যে গুপ্ত বাহিনীর হামলার শিকার হয়েছেন ওসমান হাদি। মানে ছাত্র শিবিরই এখন বলছেন যে একটা গুপ্ত বাহিনী ওসমান হাদিকে হামলা করেছেন। এখন তাহলে তারা ছাত্র শিবির কাদেরকে গুপ্ত বাহিনী হিসেবে চিহ্নিত করে সে প্রশ্নটা করতেই হয়। কিন্তু যুক্তিসঙ্গত যে প্রশ্ন উঠে এসেছে এই প্রসঙ্গে প্রথম আলো তুলেছে এবং আমার দেশ পত্রিকাও এই খবরটি করছে যে কিভাবে পিস্তল সহ ধরা পড়ার পরেও এই ফয়সাল করিম মাসুদ, যাকে কিনা ছাত্রলীগ নেতা হিসেবে এখন চিহ্নিত করা হচ্ছে, তিনি 2024 সালের নভেম্বরে আদাবরের এক স্কুলে অস্ত্র শস্ত্র সহ ঢুকে 17 লাখ টাকা লুট এবং ডাকাতির চেষ্টা করেছিলেন, এবং সে মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম তখন কিন্তু র্যাবের হাতে অস্ত্র সহ গ্রেফতার হয়েছিলেন। কিন্তু মাত্র মাসখানেক থাকবার পরেই নাকি গ্রেফতার, তিনি
জামিনে ছাড়া পেয়ে যান এবং এখন আমার দেশ বলছে পিস্তল সহ গ্রেফতারের 1 মাস পরেই জামিন পান হাদিকে গুলি করা ফয়সাল। কাজেই সত্যিই তো এই ফয়সাল ছাত্রলীগ নেতারা যখন প্রাণ ভয়ে, মবের ভয়ে এবং পুলিশের ভয়ে, হামলা মামলার ভয়ে, মানে আগস্টের 5 তারিখ থেকে প্রাণ ভয়ে প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটছেন, তখন কিনা ফয়সাল মহাল তবিয়তে যেই আদাবরে তিনি বরাবর ছাত্রলীগের রাজনীতি করে এসেছেন, সেই আদাবরে অস্ত্রশস্ত্র নিয়ে প্রাইভেট অফিসে ঢুকে ডাকাতি আর লুটপাট করতে যাচ্ছেন, তারপর তাকে ধরে ফেলা হচ্ছে, কিন্তু তিনি আবার 1 মাসের কম সময়ে জামিন পেয়ে যাচ্ছেন। কাজেই নানা রকম প্রশ্ন উঠছে যে কোন সে বাহিনী, কারা এসব টার্গেট কিলিং ঘটাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস শনিবার যমুনায় দেখা করেছেন ওসমান হাদির পরিবার, তার বোন, ভাই সহ তার পরিবারের সদস্যদের সঙ্গে এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস তখন 3 দলের নেতৃবৃন্দকে ডেকেছিলেন, বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই 3 দলকে তিনি অভ্যুত্থান বিরোধী শক্তির যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এটা জানিয়েছেন যে তাদের কাছে এখন যে তথ্য আছে, মানে ওসমান হাদির ওপর এই হত্যার চেষ্টা হওয়ার আগে কোনো তথ্য পান নাই প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার, কিন্তু এখন তাদের কাছে যে তথ্য আছে তাতে তারা জানতে পারছেন এই পুরো ঘটনা একটা গভীর ষড়যন্ত্রের ফসল এবং সেটা নির্বাচন বানচাল করার গভীর ষড়যন্ত্র। এবং তারা আরো জানতে পারছেন যে ষড়যন্ত্রকারীরা এখন প্রশিক্ষিত শুটার ভাড়া করছে। তার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু সরাসরি বললেন যে টার্গেট কিলিং এর ঘটনার একটা প্রস্তুতি আছে এবং টার্গেট কিলিং এর ঘটনা বাস্তবায়নে একটা পক্ষ, মানে তিনি আওয়ামী লীগকে ইঙ্গিত করছেন, একটা পক্ষ রীতিমতো শুটার ভাড়া করে ফেলেছে, এই খবর এখন তাদের কাছে আছে। এখন তো তার মানে সরকারের এই 50 জন, মানে কোন 50 জনের তালিকার কথা বলছেন রাশেদ খান, সেই তালিকা নিয়ে কাজ করা উচিত এবং সুনির্দিষ্টভাবে ওই প্রার্থীদের নিরাপত্তা দেওয়া উচিত। আসলে সরকারকে তো একটা নির্বাচন অনুষ্ঠান করতে হলে নির্বাচনের সকল প্রার্থীকেই নিরাপত্তা দিতে হবে। আমার দেশ পত্রিকা, মানে বাংলাদেশের শীর্ষস্থানীয় জামায়াতপন্থী পত্রিকা, যেটির একরকম ওই রাজনীতির বয়ান এবং ওই রাজনৈতিক শক্তিটির কাছে যেসব খবর আছে তারা কি করে বিভিন্ন খবর বিশ্লেষণ করছে সেটা বুঝতে যে পত্রিকাটি পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান শনিবার হাদির ওপর হামলার প্রতিবাদ সমাবেশে গিয়ে বলেছেন যে তিনি হাদি সুস্থ না হওয়া পর্যন্ত, অর্থাৎ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন যে তিনি ওসমান হাদি সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত হাদির সকল অসমাপ্ত কাজ তিনি সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাবেন। সেই মাহমুদুর রহমানের পত্রিকায় লেখা হচ্ছে যে কিলিং টার্গেটে জুলাই যোদ্ধারা, হাদি সহ 3 জনের ওপর হামলার আগাম তথ্য নাকি সরকারকে জানানো হয়েছিল। তার মানে ডক্টর ইউনূস যে এখন বলছেন যে এখন তাদের কাছে তথ্য আছে, কথাটা তার মানে ঠিক নয়। আমার দেশ পত্রিকা লিখছে শরীফ ওসমান হাদি সহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ সংশ্লিষ্টদের। আমার দেশ বলছে যে টার্গেট কিলিং এর তালিকায় হাদি ছাড়াও এনসিপির হাসনাত আব্দুল্লাহ এবং আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরো কয়েকজন জুলাই সংগঠকের ওপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। পত্রিকাটি লিখছে যে সেপ্টেম্বরে যুক্তরাজ্য প্রবাসী জনৈক আইনজীবীর সূত্রে প্রাপ্ত এ সংক্রান্ত তথ্য যথাসময়ে সরকারের গোয়েন্দা সংস্থা সহ উচ্চ পর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয়। এমনকি খোদ ওসমান হাদি সহ 3 জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে আনেন। আইনজীবী বলেছিলেন যে তিনি পেশাগত কাজে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় তার কাছে স্পর্শকাতর এসব তথ্য এসেছিল, কিন্তু দ্রুততম সময়ে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বিপদ আসন্ন বলে সতর্ক করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। দেখেন, ওসমান হাদি কিন্তু 14 ডিসেম্বরের দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েই বলে দিয়েছিলেন যে তার কাছে বিদেশের বিভিন্ন দেশ থেকে অন্তত 30টি নাম্বারের মাধ্যমে টেক্সটে এবং ফোনে হত্যার হুমকি আসছে, তার পরিবারের দিকে নজর রাখা হচ্ছে, তার স্ত্রী মা বোনকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে আর তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। অথচ সরকার যেমন ওসমান হাদির বিশেষ কোনো নিরাপত্তার ব্যবস্থা করেন নাই, তেমনি ব্যারিস্টার ফুয়াদ কিংবা হাসনাত আব্দুল্লাহর জন্যও কিন্তু বিশেষ নিরাপত্তার ব্যবস্থা হয় নাই। প্রধান উপদেষ্টা ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর শুক্রবারে নির্দেশনা দিয়েছেন বিশেষভাবে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ছাত্র নেতাদের, তরুণ নেতাদের যাতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আর স্বরাষ্ট্র উপদেষ্টা শনিবার ঘোষণা দিয়েছেন যে নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন তারা যদি চান তাদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। এভাবে নিরাপত্তার ব্যবস্থা করার কথা বলছে সরকার, কিন্তু সরকার এই টার্গেট কিলিং থেকে নির্বাচনের প্রার্থীদেরকে নিরাপদ করতে কি করছে সেটা যেমন জানা যায় না, তেমনি প্রধান উপদেষ্টা যে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিএনপি, জামাত, এনসিপিকে এই কথা বললেন এবং বলে জানিয়ে দিলেন যে ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নিয়োগ করেছে, সেটা ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া হবে এবং 3 দলের ঐক্যের মাধ্যমে কি করে প্রশিক্ষিত শুটারের হাত থেকে টার্গেট কিলিং পরিকল্পনা থেকে বাঁচা যাবে, সেই প্রশ্নেরও কোনো জবাব মেলে না। জবাব মেলে না যে প্রধান উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টি রাশেদ খান এরা ঢালাওভাবে আওয়ামী লীগকে দোষারোপ করতে চাইছেন বটে, কিন্তু ছাত্রলীগের যেই কর্মীটি ওসমান হাদির সঙ্গে মিলে তার নির্বাচনী প্রচারণায় জড়িত হয়ে পড়েছিলেন, তিনি এত বহাল তবিয়তে নিরাপদে কি করে ঘুরছিলেন? কেউ কেন তাকে চিহ্নিত করে পুলিশের হাতে সোপর্দ করলো না? ওসমান হাদি কেন তার সঙ্গে ঘনিষ্ঠভাবে নির্বাচনের প্রচার কাজ চালিয়ে যেতে রাজি হলেন? প্রশ্নের জবাব পাওয়া যায় না। কেন এই তথাকথিত ছাত্রলীগ কর্মীটি 2024 সালের নভেম্বরেও অস্ত্রশস্ত্র সহ ডাকাতি করে বেড়াতে পারে এবং ডাকাতির পর ধরা পড়লেও, অস্ত্র সহ ধরা পড়লেও জামিনে মুক্তি পেয়ে যায়? কাজেই অনেক প্রশ্নের উত্তর মিলছে না। দেশকে কেউ অস্থিতিশীল করতে চাইছে তা নিশ্চিত। আশঙ্কার শতভাগ কারণ আছে যে ওসমান হাদিকে দিয়ে
যে টার্গেট কিলিং প্রচেষ্টার শুরু হলো সেটা ওসমান হাদিকে দিয়েই হয়তো শেষ হবে না, কিন্তু গভীর ষড়যন্ত্রের পেছনে কারা আছে সেটা জানবার কৌতূহল থেকেই যাচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।